নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে আপনারা রাশিলের প্রেম বিবাহের শুরুর কথা শুনেছিলেন। আজ সেই প্রেম এক ভয়াবহ কালাপানির সাজায় পরিণত হবে। আপনারা শুনবেন কিভাবে রাশিলের স্বামী জেদ তার পায়ে 25 ফুটের বেড়ি পরিয়ে দিল, কিভাবে এক আদুরে মেয়েকে পোষা পশুর চেয়েও অধম জীবন কাটাতে বাধ্য করা হলো, যেখানে বাড়ির লোকেরাও তার যন্ত্রণায় হাসাহাসি করত। বেড়িতে বন্দি রাশিল যখন আত্মহত্যার কথা ভাবে, তখন তার ভেতরের শিখনি তাকে আটকে দেয়। সে মুক্তির সুযোগ খুঁজতে থাকে, আর যখন সেই সুযোগ আসে, জেদ ঘুমিয়ে পড়ার পর, তখন রাশিল শুধু পালিয়ে যায় না। শুনুন কিভাবে কৃপান হাতে রাশিল এই পাশবিকতার অন্ত ঘটায়। সে জেদের পুরুষদের ওপর এক নির্ণায়ক আঘাত এনে তাকে নপুংসক বানিয়ে দেয়। আজকের এপিসোডে আপনারা জানবেন রাশিলের এই বিচারের কারণ, শিখনি হওয়ার অর্থ এবং অস্তিত্ব রক্ষার চরম সাহস। রাশিলকে কি তার এই কাজের জন্য জেলে যেতে হবে, নাকি সে শুধু সেই অন্য মেয়েদের বাঁচিয়েছে যারা জেদের যৌন হিংসার শিকার হতে পারত? এই এপিসোড সাহস, প্রতিশোধ এবং মানসিক মুক্তির গল্প। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড 11, বেড়িতে বন্দি শিখনি এবং পুরুষদের ওপর আঘাত। নিজের সঙ্গে কারো দ্বারা এমন নিষ্ঠুরতা হতে পারে তা রাশিল জানত না। এর আগে কেউ তার সঙ্গে অপমানজনক ব্যবহার করেনি। রাশিল এর তীব্র প্রতিবাদ করতে শুরু করল। তার বিদ্রোহী মনোভাব দেখে তার পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হলো। রাশিল হাঁটতে পারত কিন্তু পালাতে পারত না। সেই বেড়ি প্রায় 25 ফুট লম্বা একটি শেকলের সঙ্গে যুক্ত ছিল। এতে রাশিল এক সীমিত গণ্ডির মধ্যেই চলাফেরা করতে পারত। শেকলের অন্য প্রান্তটি অদলবদল করে দুটি হুকের সঙ্গে আটকানো হতো, একটি রান্নাঘর ও তার সংলগ্ন হলের জন্য এবং অন্যটি তার স্বামীর শোয়ার ঘরে। রাশিল এতেও খুব কষ্ট পেত যে সেই বাড়ির কেউ তাকে জেদের এই পাশবিক ব্যবহার থেকে বাঁচাতে এগিয়ে আসেনি। উল্টে তাকে বেড়িতে বন্দি দেখে তারা হাসাহাসি করত। তার মনে হতো জেদের পুরো পরিবারটাই স্যাডিস্ট। বেড়িতে বন্দি হয়েও বাড়ির অন্য মহিলাদের মতো দিনরাত কাজ করে যাওয়াই রাশিলের নিয়তি হয়ে দাঁড়াল। সেই বাড়িটি রাশিলের কাছে যে কোনো জেলের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল। কালাপানির সাজা কাকে বলে সে জানত না, তবে কেউ যদি তার এই অবস্থা দেখত তবে তাকে কালাপানিই বলত। যেহেতু রাশিল বাড়ি থেকে পালিয়ে এসেছিল, তাই তার পরিবারের কাছে সাহায্য চাওয়ার মতো নৈতিক সাহস আর বেঁচে ছিল না। সে যেন কাউকে নিজের অবস্থা জানাতে না পারে, সেজন্য তার মোবাইল আগেই কেড়ে নেওয়া হয়েছিল। বাড়ির লোক ওকে খুঁজে বের করবে, এই ভয় রাশিলকে আর কখনো বাড়ির বাইরে বেরোতে দেওয়া হয়নি। সে সেই জেলখানা সদৃশ বাড়িতেই পরাধীন থাকতে বাধ্য হল। সে সূর্যালোক দেখার জন্য ছটফট করত। তার নিজের বাড়ির পোষা পশুদের কথা মনে পড়ত। তাদের গলায় দড়ি বেঁধে রাখা হলেও রোজ মাঠে ঘাস খাওয়ার জন্য বাইরে নিয়ে যাওয়া হতো। রাশিলের অবস্থা সেই অবলা পশুদের চেয়েও খারাপ ছিল। জেদ রাশিলের সঙ্গে নিষ্ঠুরভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করত। এতে রাশিলের যৌনতার প্রতি চরম ঘৃণা জন্মে গেল। জলন্ধরের পুরনো জীবনের সঙ্গে তুলনা করে রাশিল প্রায়ই কাঁদত। বাড়ির অন্য মহিলারা এখানে কত সুখে আছে দেখছিস না? তুই এই বিপদ নিজেই ডেকে এনেছিস। অভিযোগ করলে জেদ উল্টে তাকেই দোষ দিত। রাশিল ওর কথায় মনোযোগ দিল। বাস্তবে সেই মহিলাদের এবং রাশিলের বেড়ে ওঠা ও পারিবারিক প্রেক্ষাপটে অনেক পার্থক্য ছিল। সেই মহিলারা ছোটবেলা থেকেই বন্দি জীবনের জন্য মানসিকভাবে তৈরি ছিল, কিন্তু রাশিল নয়। রাশিলের দুর্ভাগ্যের দিনেও ভাগ্য একভাবে তার সহায় ছিল। জেদ 1 বছর ধরে চেষ্টা করলেও রাশিল অন্তঃসত্ত্বা হয়নি। যদি জেদ সফল হতো, তবে রাশিল সেই পিশাচের সন্তানকে জন্ম দিতে বাধ্য হতো। যে তার জীবন আর আশা ভরসা ধুলোয় মিশিয়ে দিয়েছে, তার বংশধারা নিজের গর্ভে লালন করা রাশিলের পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। রাশিল এই জীবনে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সে মরতে চেয়েছিল, কিন্তু রাশিলের শরীরে শিখ পরিবারের রক্ত তাকে এই কাপুরুষোচিত কাজ করতে দেয়নি। নিরাশ রাশিল তখন নিজের চোখ কান খোলা রেখে মগজকে সচল রাখল। মুক্তির একটাই উপায় তার মাথায় এল।
সে সেই দিনের প্রতীক্ষা করতে লাগল, যেদিন এই পিশাচদের হাত থেকে পালানোর সুযোগ মিলবে। কিন্তু জেদের পুরো পরিবার তার ওপর এমন কড়া পাহারা রাখত যে কোনো পথ খুঁজে পাওয়া ছিল অসম্ভব। অবশেষে একদিন জেদের বাবা মা কোনো তীর্থযাত্রায় গেলেন। বাড়ির ছোট বড় সব সদস্য তাদের ছাড়তে গেল। বাড়িতে শুধু জেদ আর রাশিল। সেদিন জেদ বেরি খুলে ফের রাশিলকে মা বানানোর পাশবিক চেষ্টা করল। এরপর সে অসতর্ক হয়ে পড়েছিল। সে রাশিলের পায়ে পুনরায় বেরি পরাতে ভুলে যায়। নিজের মর্জিমতো কাজ সেরে জেদ ক্লান্ত হয়ে বিছানায় অর্ধনিদ্রায় নগ্ন অবস্থায় পড়েছিল। রাশিলের কাছে এটি ছিল সুবর্ণ সুযোগ। রাশিল অধীর আগ্রহে ওর ঘুমিয়ে পড়ার অপেক্ষা করল। যখন নিশ্চিত হল যে সে ঘুমিয়েছে, তখন রাশিল উঠল, নিজেকে গুছিয়ে নিল। কোনো আওয়াজ না করে সে বাড়ি থেকে আনা নিজের গয়নাগুলো ওড়নায় পেঁচিয়ে কোমরে বেঁধে নিল এবং কৃপান হাতে নিল। জেদ তখনও গভীর ঘুমে। রাশিল নিজের পায়ের খোলা বেড়িটা জেদের পায়ে পরিয়ে তালা দিয়ে দিল। এরপর কৃপান দিয়ে জেদের পুরুষত্বের চিহ্নে এক জোরালো আঘাত করল। সেই ক্ষত থেকে রক্ত ঝরতে শুরু করল। সে যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার শুরু করল, রাশিলকে গালাগাল দিতে লাগল। রাশিল ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। এরপর রাশিল শেষবারের মতো বোরখা পরল এবং নিজেকে শান্ত করল। সে দ্রুত পায়ে বাসস্ট্যান্ডে পৌঁছাল। সেই সময় যে বাসটি রওনা হচ্ছিল, সে তাতেই উঠে পড়ল। অন্য একটি শহরে পৌঁছে রেলওয়ে স্টেশনের শৌচালয়ে রাশিল বোরখা পরে প্রবেশ করল। শৌচালয় থেকে বেরোনোর সময় সে বোরখাটি ডাস্টবিনে ফেলে দিল। তারপর ট্রেনে চেপে দিনরাতের যাত্রা শেষে রাশিল এখানে এসে পৌঁছাল। দৃশ্য পরিবর্তন। রাশিলের থেকে সব শোনার পর আমার মনে হলো যেন কোনো ধারাবাহিকের একটা এপিসোড শেষ হলো। বলতে বলতে রাশিলের এবং শুনতে শুনতে আমার চোখ দিয়ে জল পড়ছিল। দুজনের চোখের জল রান্নায় ব্যবহৃত খাবারের সঙ্গেও মিশে গেল। আমার মনে হলো এটি পুরনপোলি স্বাদ আরও বাড়িয়ে দেবে। বানি, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমি ডিভোর্সি। আসলে আমি সম্পর্ক থেকে পালিয়ে এসেছি। যদিও 3 বছর কেটে গেছে এবং ও আর ফিরে আসবে না, তবুও যদি কখনো কোনো বিবাদ সামনে আসে, তবে ওটার থেকে ডিভোর্স নেওয়া এখন আমার জন্য সহজ হবে। সুদিনের আশা নিয়ে রাশিল তার মিথ্যে কথা স্বীকার করল। আইনত ডিভোর্সের জন্য আমি ওর বিরুদ্ধে অপহরণ ও জোরপূর্বক বিবাহের অভিযোগ আনব এবং ও হিজড়ে হয়ে যাওয়ার ভিত্তিতে আমি ডিভোর্স পেয়েই যাব। রাশিল আগেই ভেবে রেখেছে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা কিভাবে করতে হবে। যদি ও তোমাকে খুঁজে পায় তবে তোমার ওপর হিংসার মামলা করতে পারে, যার ফলে তোমাকে কয়েক বছর জেল খাটতে হতে পারে। তুমি তো ওকে বেরিতে বন্দি করেই পালাতে পারতে, কেন ওর গোপনাঙ্গে আঘাত করলে? আমি আশঙ্কা প্রকাশ করে জিজ্ঞেস করলাম। ওর খাঁচা থেকে মুক্ত হওয়ার সময় নিজের জীবনের জন্য কোনো ভালো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছিলাম না। আমি খুব ক্ষুব্ধ ছিলাম। ওই আমাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছিল। আমি ওকে খুন করতে পারতাম, কিন্তু তা করিনি। আমি তখন ওর ভবিষ্যৎ জীবনের সুখ নষ্ট করা আর অন্য কোনো মেয়েকে ওর যৌন হিংসা থেকে বাঁচানোর জন্য ওকে নপুংসক করে দেওয়াই ঠিক মনে করেছি। আমার ছোট বুদ্ধিতে এটাই বিচার মনে হয়েছে। কথাগুলো বলতে বলতে রাশিল ক্ষোভে ফেটে পড়ল। আমি কল্পনায় বিচারের পাল্লায় দুজনের কাজগুলো রাখলাম। আমার রাশিলের অপরাধ ছোটই মনে হল। এমন নির্যাতিতা মেয়েরা তো আত্মহত্যার পথ বেছে নিতেও বাধ্য হয়। হ্যাঁ রাশিল, এই দৃষ্টিভঙ্গিতে দেখলে তুমি বিচারই করেছ, আমি সহমত জানালাম। বানি, ও আজও নিজেকে পুরুষ জাহির করে হয়তো অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলেছে। ও নপুংসক হয়ে গেছে, এই সত্য ও কখনো নিজের সম্পর্কে স্বীকার করবে না। রাশিল ওর ধূর্ত স্বভাবের কথা জানালো। এই কথা ওর নতুন স্ত্রীর কাছে তো চাপা থাকতে পারে না। আমার এটা সম্ভব মনে হলো না। ভেজা চোখে রাশিল রহস্যময়ভাবে হাসল। ওসব ছাড়ো বানি, তুমি না জানলেই ভালো। ও কি হয়ে আছে তা জানার আর কোনো আগ্রহ আমার নেই। আমি একজন শিখুনি, এটাই আমার মনে রাখা প্রয়োজন। রাশিল নিজের জীবনের ওপর গুরুত্ব দিয়ে বলল। শিখুনি হওয়ার বিশেষত্ব কি? আমি প্রশ্ন করলাম।
আমি বলবো না যে পালিয়ে আসার আগে ওকে আঘাত করার পেছনে আমার রাগ ছিল না, তবে রাগের চেয়ে ওর প্রতি আমার ঘেন্নার ভাব বেশি ছিল। রাশিল চিন্তায় ডুবে গেল। সে আর কি বলবে, আমি ওর মুখের দিকে চেয়ে অপেক্ষা করতে লাগলাম। আমি শিখ সংস্কারে বড় হওয়া মেয়ে। এমন মেয়েকে শিখনী বলা হয়। প্রতিটি শিখনী তার পরিবার ও গুরুবাণী থেকে সবার প্রতি উদার থাকার শিক্ষা পায়। কিন্তু শিখ শিক্ষা ও সংস্কার মেয়েকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য অতুলনীয় সাহসও দেয়। যখন কেউ তাকে এমনভাবে আঘাত করে, তখন শিখনী বীরত্ব দেখায়। আমি ওকে নপুংসক করে এটাই বুঝিয়ে দিয়েছি যে কোনো পিশাচের সঙ্গে শিখনী কি করতে পারে। ওকে হিজড়ে বানিয়ে আমি নিজেকে এক সত্যিকারের শিখনী হিসেবে প্রমাণ করেছি। বলতে বলতে রাশিলের চোখ লাল হয়ে এল। এক শিখনীর কি গুণ থাকে তা আজ তোমাকে দেখে আর তোমার কথা শুনে বুঝলাম। মনে মনে ভাবলাম, আমি কি এমনটা করতে পারতাম? বানি, আমি এই সত্যিটা শুধু অলকা ম্যামকে বলেছি। তুমি দ্বিতীয় ব্যক্তি যাকে আমি সব জানালাম। এখানে আমার বাকি বন্ধুরা আমাকে ডিভোর্সি হিসেবেই জানে। রাশিল আমার ওপর ভরসা প্রকাশ করল। আমি ওর কথার অর্থ বুঝলাম। তুমি নিশ্চিন্ত থাকো, কেউ কোনোদিন জানবে না যে আমি এসব জানি। আমি ওকে আশ্বস্ত করলাম। সব বলার পর ওর মনের বোঝা অনেকটা হালকা হলো বলে মনে হলো। তোমার ওপর আমার বিশ্বাস হয়েছে বলেই জানিয়েছি, ও বলল। আমাদের পুরন পলি আর কর্ডে তৈরি হয়ে গেছে। জেমিনাই এর পর্যালোচনা ও সৃজনশীল দিকনির্দেশনা। প্রিয় শ্রোতাবন্ধুরা, এটি প্রেম আনমোল হোতা হ্যায় বানি এপিসোড 11 এর সমাপ্তি। এই এপিসোড রাশিলের যন্ত্রণার এক অত্যন্ত করুণ ও রোমাঞ্চকর অন্ত ঘটায়, যা নিষ্ঠুরতার বিরুদ্ধে এক অদ্বিতীয় প্রতিশোধের কাহিনী। এপিসোড 11 এর বিশেষত্বসমূহ: 1. অত্যাচারের নিষ্ঠুরতা। বেরিতে বন্দি করে বাড়ির চাকরানির মতো কাজ করানো রাশিলের অবস্থার চরম অবনতিকে ফুটিয়ে তোলে। 2. শিখনীর প্রতিশোধ ও সাহস। নিজের অস্তিত্ব ও নারীত্ব রক্ষার জন্য রাশিল যে বিদ্রোহী পদক্ষেপ নিয়েছে তা তার সাহসের পরিচয় দেয়। কৃপাণ দিয়ে আঘাত করা তার মরণপণ সংকল্পের জয়। 3. বিচারের যুক্তি। রাশিল খুন না করে কেন নপুংসক করল, এই যুক্তি তাকে এক শক্তিশালী চরিত্রে পরিণত করে। সে নিজেকে শুধু বাঁচায়নি, অন্য সম্ভাব্য শিকারদেরও বাঁচিয়েছে। এই এপিসোড রাশিলকে এক নির্যাতিতা থেকে এক বীরাঙ্গনায় রূপান্তরিত করে। এপিসোড 11 সমাপ্ত। এপিসোড 12। নমস্কার, আপনারা শুনছেন প্রেম অনমোল হোতা হ্যায় বানি। আমি আপনাদের হোস্ট বানি। গত এপিসোডে রাশিলের দুর্দশার কথা শোনার পর আজ আমি তার শিখনী, সাহস এবং তার যন্ত্রণা থেকে জন্ম নেওয়া পরামর্শ নিয়ে ভাবছি। রাশিল বলে যে গুরুদার সাহিবের কল্যাণকর গুরবানীয় জেডের ওপর স্থায়ী প্রভাব ফেলতে পারেনি। আপনারা শুনবেন আমার আর রাশিলের মাঝখানের সেই হালকা মুহূর্তের কথোপকথন। গহ্বরে না পড়েও এটা জানা সম্ভব যে গহ্বরে পড়লে কি হতে পারে। কিন্তু আমার অতীতের গল্প শেষ হওয়ার সাথে সাথেই বর্তমানের বিপদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। মন্টুর প্রতি আমার ভয় এখন এতটাই বেড়ে গেছে যে আমার মনে হচ্ছে এটাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে মারাত্মক ফল হতে পারে। আমার দ্বিধা হলো পুলিশের কাছে কোনো অকাট্য প্রমাণ নেই। এখন আমার কাছে একটাই উপায় বাকি, আমার সমস্যার কথা অলকা ম্যামকে জানানো। আপনারা শুনবেন কিভাবে আমি প্রথমবারের মতো আমার ছোটখাটো বিষয় নিয়ে অলকা ম্যামের কাছে যাই এবং কিভাবে ম্যাম তার মাতৃত্বসুলভ কণ্ঠে শুধু আমাকে সান্ত্বনাই দেন না, বরং আমার এই ভুলের জন্য স্নেহের সাথে বকাও দেন যে আমি কেন তাকে আগে বলিনি। ম্যাম বলেছিলেন, তোমার সাথে জড়িত কোনো বিষয়ই আমার কাছে ছোট হতে পারে না। অলকা ম্যাম কি তার প্রভাব ও পরিচিতি ব্যবহার করে মন্টুর বিপদ চিরতরে শেষ করতে পারবেন? আর এই সমাধানের আগে ম্যাম কেন আমাকে আবার রাতের খাবারের জন্য ডেকেছেন, যখন এখন রাশিলও সেখানে নেই? বাকি গল্প শুনুন প্রেম অনমোল হোতা হ্যায় বাণীতে। আপনারা শুনবেন এপিসোড 12, গহর জ্ঞান এবং একটি নতুন আর্জি। খাবারের স্বাদ নেওয়ার পর রাশিল আরও আধ ঘন্টা আমার সাথেই ছিল।
জেড গুরুদার সাহিবে একজন সাধারণ মানুষের মতো সেজে সেবা করত, কিন্তু সে আসলে তেমন নয়। আমাকে নিজের জালে ফাঁসানো ছিল ওর একটা সুপরিকল্পিত ছক। ওর কবলে পড়ার পর আমি সেটা বুঝতে পারি। আজ যখন আমি ভাবি, তখন মনে হয় ও মানুষ নয় বরং একটা রাক্ষস। হয়তো গুরুদারের পবিত্র পরিবেশের কারণে সেখানে ও ভালো সাজার নাটক করত, রাশিল জানালো। একেবারে ঠিক রাশিল, জেড স্যাডিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার নামের মানসিক রোগে আক্রান্ত। ওর স্ত্রী হওয়ার কারণে তোমাকে ওর বিকৃত কামনার সেক্সুয়াল সেডিজম শিকার হতে হয়েছে। আমি আমার মনোবিজ্ঞানের জ্ঞান দিয়ে ওর কথা সমর্থন করলাম। আমার মনে হয় কোনো মেয়েরই এমন মানুষের ওপর বিশ্বাস করা উচিত নয় যে একা অন্য কোনো ধর্মের উপাসনালয়ে আসে। নয়তো আমার মতো প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়, রাশিল পরামর্শ দিল। গহ্বরে না পড়েও এটা জানা সম্ভব যে গহ্বরে পড়লে কি হতে পারে। আমি সাইকোলজি পড়েছি, তাই মানুষের স্বভাব সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে, আমি হেসে বললাম। রাশিল চলে গেল। আমি ভুলেই গিয়েছিলাম যে বাবা এখনো দুপুরের খাবার খাননি। ও চলে যাওয়ার পরও আমি রাশিলকে নিয়েই ভাবছিলাম। মানুষের কর্মের সাথে সাথে ভাগ্য জড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বাবার ফোন এল। বাবা, আজ আমি তোমার জন্য তোমার পছন্দের পুরনপোলি আর কর্ডে বানিয়েছি, আমি জানালাম। দৃশ্য পরিবর্তন। মন্টুর কারণে আমি খুব ভয় আছি। যদি আমি পুলিশের কাছে রিপোর্ট করি, তবে প্রমাণ না থাকায় তারা সেটা এড়িয়ে যেতে পারে। এখন আমার কাছে অলকা ম্যামই একমাত্র ভরসা। ওর বড় বড় লোকেদের সাথে যোগাযোগ আছে, উনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। স্কুলের পর আমি ম্যামকে ফোন করার সিদ্ধান্ত নিলাম। ভাগ্য ভালো ছিল, অলকা ম্যাম সেদিনই স্কুলে এসেছিলেন। আমি গিয়ে ওর সাথে দেখা করলাম। উনি আমাকে খুব আদর করে ডাকলেন। বানি, কি ব্যাপার? তুমি তো আগে কখনো আমার সাথে দেখা করতে স্কুলে আসোনি। সব ঠিক আছে তো? উনি হাসি মুখে জিজ্ঞেস করলেন। আমি মন্টু সম্পর্কে সব কথা বিস্তারিত জানালাম। আমাকে ওর দোকানের ঠিকানা দাও, আমি এখনই ওর ব্যবস্থা করে দিচ্ছি। তোমার সাথে জড়িত কোনো বিষয়ই আমার কাছে ছোট নয়। তুমি কোনো ভয় ছাড়াই বাড়ি যাও, ম্যাম মমতা ভরা গলায় বললেন। আমি ওর মন থেকে ধন্যবাদ জানালাম। 4 দিন পর উনি আমাকে আবার ডিনারে ডাকলেন। রাশিল আমেরিকা চলে গেছে, এখন ম্যাম আর আমি একাই থাকব। উনি আমার সমস্যার কি সমাধান করলেন সেটা জানার জন্য আমি মুখিয়ে আছি। আমি হাসি মুখে রাজি হয়ে গেলাম। এই এপিসোড বানি আর অলকার সম্পর্ককে আরও গভীর করে তোলে। এপিসোড 13 একটি বড় রহস্য ফাঁস হতে চলেছে। এপিসোড 12 সমাপ্ত।